সুইস ব্যাংকে জমা হওয়া বিপুল অর্থ পাচারকৃত হতে পারে ধারণা বিশ্লেষকদের। রাজনৈতিক অস্থিরতার সুযোগ নিয়েছে অনেকে। এ ধরনের প্রবণতা বেড়ে যায় তাহলে দেশীয় অর্থনীতি কিন্তু দারুণ ক্ষতিগ্রস্ত হয়। এখানে যদি বাংলাদেশ সুইজারল্যান্ডের কোনো এগ্রিমেন্ট না থাকে, এটা ফরেন অফিস এবং ইলেক্টেড গভর্নমেন্ট এখন আছে, তারা চিন্তা ভাবনা করে একটা এগ্রিমেন্ট। আওয়ামী লীগের 17 বছরে বাজেট থেকে কোটি কোটি টাকা পাচার করা হয়েছে অভিযোগ জামায়াত আমিরের। সরকারকে সে পথে না হাঁটার আহ্বান। বাজেট থেকে যেভাবে আওয়ামী লীগ আর তার দূষণরা 29 লক্ষ কোটি টাকা চুরি করে নিয়ে গিয়েছিল, সেই পথে আপনারা হাঁটবেন না। টেকনিক্যাল টিম রিপোর্ট দিলে শিগগিরই তিস্তা মহাপরিকল্পনা একনেকে পাশ করা হবে জানালেন পানি সম্পদ মন্ত্রী। বাস্তবায়নের সম্ভাব্যতা যাচাইয়ে পরিদর্শন। কাল হাইতির মুখোমুখি হচ্ছে হেভিওয়েট ব্রাজিল। এই ম্যাচেও খেলবেন না নেইমার। একাদশে ব্যাপক পরিবর্তনের ইঙ্গিত কোচ আনচেলত্তির। আমন্ত্রণ জানাচ্ছি যমুনা নিউজে। আপনাদের সঙ্গে থাকছি আমি মারফি রহমান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। সুইস ব্যাংকে দুর্নীতিবাজ এবং লুটপাটকারীদের অর্থ পাচার হতে পারে এমন শঙ্কা সাবেক ব্যাংকার এবং অর্থনীতিবিদদের। বলছেন রাজনৈতিক অস্থিরতা এবং আমদানি নীতির শিথিলতার সুযোগ নিয়েছেন অনেকে। এসব বিষয়ে পর্যালোচনার দাবি জানিয়ে বলছেন স্বয়ংক্রিয় তথ্য আদান প্রদানের জন্য দ্রুত চুক্তি করা উচিত। পাশাপাশি নগদ অর্থ দেশে এনে ব্যাংকগুলোকে বিনিয়োগের পরামর্শ দিয়েছেন তারা। সুইস ব্যাংকে 2025 সালে বাংলাদেশিদের আমানত বেড়েছে প্রায় 41.5%। টাকার অঙ্কে প্রায় 12,500 কোটি টাকা। বাংলাদেশের ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলো এক বছরের ব্যবধানে 3,600 কোটি টাকা বেশি জমা করেছে। 2021 সালের পর দেশটিতে বাংলাদেশিদের জমাকৃত এই অর্থ দ্বিতীয় সর্বোচ্চ, যদিও কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তির অ্যাকাউন্টের তথ্য প্রকাশ করেনি সুইস কেন্দ্রীয় ব্যাংক। তবে এই অর্থের বড় অংশই দেশ থেকে পাচার হয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা। বলছেন বাণিজ্যের আড়ালে বিপুল পরিমাণ অর্থ পাঠানো হতে পারে। আমাদের এলসি মারফত কিন্তু অনেক টাকা ইলিগ্যাল ওয়েতে চলে যায়, আইদার ওভার ইনভয়েসিং বা আন্ডার ইনভয়েসিং। সবাই মনে করে সুইজারল্যান্ড ইজ এ সেফ প্লেস। ঋণের অবস্থা বেসরকারি খাতে তো খুবই অবস্থা খারাপ, বলতে গেলে ইতিহাসের সবচেয়ে তলানিতে আছে। সেই জায়গায় যদি এ ধরনের প্রবণতা বেড়ে যায় তাহলে দেশীয় অর্থনীতি কিন্তু দারুণ ক্ষতিগ্রস্ত হবে। গ্রাহকের গোপনীয়তা রক্ষার জন্য একসময় বিশ্বজুড়ে সমাদৃত সুইস ব্যাংকগুলো এখন কর ফাঁকি ও অর্থ পাচার রোধে স্বচ্ছতার নীতিতে হাঁটছে। 2018 সাল থেকে অটোমেটিক এক্সচেঞ্জ অফ ইনফরমেশন AEOI বা স্বয়ংক্রিয় তথ্য আদান প্রদান ব্যবস্থা চালু করেছে। চুক্তির আওতায় 2025 সালে শতাধিক দেশের প্রায় 34 লাখ আর্থিক হিসাবের তথ্য শেয়ার করেছে সুইস কেন্দ্রীয় ব্যাংক। কিন্তু বাংলাদেশের সাথে চুক্তি না থাকায় অর্থের উৎস এবং গ্রাহকের তথ্য গোপন রাখা হয়েছে। অর্থ পাচার রোধে দ্রুত স্বয়ংক্রিয় তথ্য আদান প্রদান ব্যবস্থায় যুক্ত হওয়ার পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকরা। এটা কি কোনো কূটনৈতিক কোনো সমস্যা আছে কিনা বা আমাদের দক্ষতার অভাব আছে কিনা, যেখানে 100টার মতন দেশ চুক্তিতে আছে তারা কিন্তু ওই বছর শেষে যে কি বলে রিপোর্টটা হয়, রিপোর্টের মধ্যে কিন্তু নাম সহ আসে, তখন ওই দেশ সহসা দেশ এটা খতিয়ে দেখতে পারে। এখানে যদি বাংলাদেশ সুইজারল্যান্ডের কোনো এগ্রিমেন্ট না থাকে, এটা ফরেন অফিস এবং ইলেক্টেড গভর্নমেন্ট এখন আছে, তারা চিন্তা ভাবনা করে একটা এগ্রিমেন্ট। এটাতে একটা স্পষ্টতা আসবে, স্বচ্ছতা আসবে, কোথায় কি গেল না গেল। 2025 সালে সুইস ব্যাংকে থাকা বাংলাদেশিদের মোট আমানতের 98.5% ছিল দেশের বিভিন্ন ব্যাংকের তহবিল। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা। দেশে বিভিন্ন প্রতিষ্ঠানে নিজস্ব লোক বসিয়ে একদলীয় শাসন ব্যবস্থা কায়েমের চেষ্টা করছে সরকার, এই অভিযোগ করেছেন বিরোধী দলনেতা এবং জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। নারায়ণগঞ্জে জামায়াতের কর্মী সম্মেলনে তিনি বলেন, আওয়ামী লীগের সময়ে বাজেট থেকে 29 লাখ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। সেই পথে না হাঁটতে সরকারের প্রতি আহ্বান জানান শফিকুর রহমান।
নারায়ণগঞ্জ শহরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন। যোগ দেন জেলার বিপুল সংখ্যক নেতাকর্মী। প্রধান অতিথি দলের আমির ডাক্তার শফিকুর রহমান। আটকাইতে পারেন নাই। সম্মেলনে ডাক্তার শফিকুর রহমান অভিযোগ করেন, বাংলাদেশ ব্যাংক সহ বিভিন্ন দফতরে নিজেদের লোক বসিয়ে একদলীয় শাসন ব্যবস্থা কায়েমের চেষ্টা চলছে। ইতিমধ্যে সরকার অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর নিয়োগ, ইসলামী ব্যাংক সহ বিভিন্ন ব্যাংকের দিকে কালো হাত, দলের কর্মীদেরকে বিসি হিসাবে বসায় দেওয়া, একটা দলীয় শাসন, একদলীয় শাসন বাংলাদেশে কায়েম করার চেষ্টা করা হচ্ছে। বাজেট নিয়ে বিরোধী দলীয় এই নেতা বলেন, আওয়ামী লীগের আমলে বাজেট থেকে 29 লাখ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। সে পথে না হাঁটতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। গত 15.5 বছর এই বাজেট থেকে যেভাবে আওয়ামী লীগ আর তার দোসররা 29 লক্ষ কোটি টাকা চুরি করে নিয়ে গিয়েছিল, সেই পথে আপনারা হাঁটবেন না। তবে কিভাবে আস্থা রাখবো? কারণ সরকার গঠন করার আগে এবং পরে আপনারা তো চাঁদাবাজদের হাত আপনারা আটকাইতে পারেন নাই। কর্মী সম্মেলনে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের জন্য 27টি ওয়ার্ডে জামাতের কাউন্সিলর প্রার্থী দেওয়ার ঘোষণা দেয়া হয়। তাদের নেতাও কমপক্ষে একবার। সাইফ আহমেদ, যমুনা নিউজ। টেকনিক্যাল টিম রিপোর্ট দিলে শিগগিরই তিস্তা মহাপরিকল্পনা একনেকে পাশ করা হবে, এমনটা জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরিয়ানী। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের সম্ভাব্যতা যাচাইয়ের লক্ষ্যে সকাল থেকে নদী অববাহিকা পরিদর্শন করছেন পানি সম্পদ এবং দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মন্ত্রী প্রতিমন্ত্রীরা। প্রথমে নীলফামারীর বগলাগাড়ি, তিস্তা প্রধান সেচখাল, জলঢাকা, রাজারহাট সহ বিভিন্ন এলাকায় তিস্তা নদীর শাখা উপশাখাগুলো ঘুরে দেখেন তারা। এরপর নদী পাড়ের বাসিন্দাদের সাথে মতবিনিময় করেন। এ সময় পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরিয়ানী বলেন, স্বল্প সময়েরই দৃশ্যমান হবে তিস্তা মহাপরিকল্পনা প্রকল্প। দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, অতি সত্বর জাগোবাহে তিস্তা বাঁচাও আন্দোলনের সুফল পাবে উত্তরাঞ্চলের মানুষ। নীলফামারী এবং লালমনিরহাটের পর বিকালে রংপুরে তিস্তা অববাহিকা পরিদর্শন করার কথা রয়েছে মন্ত্রী প্রতিমন্ত্রীদের। টেকনিক্যাল টিম এখানে কাজ করছি, ফিজিবিলিটি স্টাডির ব্যাপার আছে। সব কিছু সম্পন্ন হওয়ার পর আমরা আশা করছি খুব শীঘ্রই যত কম সময় নেওয়া যায় অত কম সময়ের মধ্যে এই প্রজেক্টটা যেন দৃশ্যমান আমরা করে দিতে পারি, সেই দিকে আমাদের নজর। দুই মন্ত্রণালয়ের মন্ত্রী প্রতিমন্ত্রীরা এখন রংপুরে তিস্তা অববাহিকা পরিদর্শন করছেন। এ বিষয়ে আমরা আরেকটু বিস্তারিত তথ্য জেনে আসবো মাজহারুল মান্নানের কাছ থেকে। মাজহার, মন্ত্রীরা কখন নাগাদ কাউনিয়া পয়েন্ট পরিদর্শন করতে পারে এবং তাদের পরবর্তী কর্মসূচিটা কি? মারফি, যে তথ্যটি দিতে চাই, এখন যে কাউনিয়ার যে লালমনিরহাট এবং রংপুরের যে কাউনিয়ার তিস্তা ব্রিজ পয়েন্ট আছে, সেই ব্রিজ পয়েন্টে এখানে তিনি আসবার কথা রয়েছেন। অর্থাৎ আমাদের কাছে যে তথ্য আছে, যেটি অবসর থেকে অর্থাৎ তিস্তা ব্যারেজ পয়েন্ট থেকে তিনি রওনা দিয়েছেন। আরও হয়তো 45 মিনিট বা আরও 40 মিনিট লেগে যেতে পারে। এবং আপনি জানেন যে গেল বুধবার প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদে একটি ঘোষণা দিয়েছেন যে তিস্তায় আরেকটি ব্যারেজ হবে এবং পাশাপাশি তিনি তিস্তা মহাপরিকল্পনার বিভিন্ন তথ্য উপাত্ত তুলে ধরেছেন। সে কারণে তিস্তা অববাহিকার যে 2 কোটি মানুষ আছে তারা আজকের এই খনটিকে মাহেন্দ্র খন হিসেবে দেখছেন, যে অর্থাৎ এখানে যে টেকনিক্যাল টিম সহ এই 3 মন্ত্রী এসেছেন, তারা ফিরে যাওয়ার পর যে প্রতিবেদনটা দিবেন সেই প্রতিবেদনের আলোকে একনেকে পাশ হয়ে তিস্তা মহাপরিকল্পনা অথবা যে তিস্তা যে আরেকটি ব্যারেজের কথা বলা হচ্ছে সেই ব্যারেজ, অর্থাৎ দুটো জিনিস একসাথে হবে না, একটা আগে হবে না একটা পরে হবে, এই ধরনের একটি প্রতিবেদন আসবে। সে কারণে কিন্তু এই তীর্থের কাকের মতো অপেক্ষা করছেন এখানকার যারা এই তিস্তা অববাহিকার যে 2 কোটি মানুষের জীবন যে জীবিকা যার সাথে এই তিস্তা অববাহিকায় যে যুক্ত, যাদের সাথে তারা। আমরা এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে পানি উন্নয়ন বোর্ডের যে কর্মকর্তারা আছেন, তারা এই যে তিস্তা ব্রিজ পয়েন্ট যেটি আছে সেই তিস্তা ব্রিজ পয়েন্টের যে প্রয়োজনীয় যে তথ্য উপাত্তগুলো আছে সেগুলো তারা এখানে দেখাবেন। এবং এখানে লালমনিরহাট এবং রংপুর কুড়িগ্রামের যারা বিএনপির নেতৃবৃন্দ আছেন তারাও আছেন। আমি একটু লালমনিরহাট জেলা প্রশাসকের আপনার কাছে একটু ছোট্ট করে জানতে চাই যে মানুষের আশা যে তিস্তা মহাপরিকল্পনাটা শুরু হোক, কিন্তু এখানে আরেকটি ব্যারেজের কথা বলা হচ্ছে, আপনি কি বলবেন? তিস্তা ব্যারেজ আসলে না, তিস্তা মহাপরিকল্পনায় এই অঞ্চলের বিশেষ করে বৃহত্তর রংপুরের 2 কোটি মানুষের প্রাণের দাবি। এটি আপনারা জানেন যে এই দাবি পালনের লক্ষ্যে এই অঞ্চলের
মা ও মাটির সন্তান অধ্যক্ষ আসাদুল হাবিবুল্লাহর নেতৃত্বে জাগো ভাইয়ে তিস্তা বাঁচাই আন্দোলন হয়েছে। সেই আন্দোলনের আপনারা কি মনে করছেন যে এই সফরটা এই মহাপরিকল্পনা বাস্তবায়নকে অবশ্যই আমরা এই অঞ্চলের মানুষ আমরা বুকে আশা বেঁধে আছি যে সরকারের উচ্চ পর্যায়ের যে টিম এখানে আসতেছেন। মাজহুর মান্নান, ধন্যবাদ যুক্ত হবার জন্য। শ্রীমঙ্গলে শুরু হয়েছে 3 দিনের হারমোনি ফেস্টিভ্যাল। সেখানে আছেন আমাদের সহকর্মী শওকত মঞ্জুর শান্ত, তিনি জানাবেন বাকি আনুষ্ঠানিকতা। শান্ত, কেমন দেখছেন সেখানকার আনুষ্ঠানিকতা, কি বলছেন উৎসবের আয়োজক এবং অংশগ্রহণকারীরা? এখানে কিন্তু আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। এখানে বেসামরিক বিমান এবং পর্যটন মন্ত্রী এসেছেন এবং এখানে অনুষ্ঠান ইতিমধ্যেই যে আনুষ্ঠানিকতা সেটি এখানে শুরু হয়ে গেছে। এখন আমরা যেটা দেখছি যে অতিথি যারা এসেছেন তাদেরকে এখানকার যারা ক্ষুদ্র নৃগোষ্ঠী সদস্যরা রয়েছেন তারা কিন্তু এই অতিথিদেরকে বরণ করে নিচ্ছেন। তাদের নিজস্ব যে পোশাক রয়েছে, যে কাপড় রয়েছে সেটি দিয়ে কিন্তু তারা বরণ করে নিচ্ছেন। এখানে আনুষ্ঠানিকতার কথা যেটা বলতে হবে যে বেশ কিছুক্ষণ যাবৎ যেটি আমরা দেখছিলাম যে প্রায় 28টির মতো নৃগোষ্ঠী এখানে রয়েছেন, যাদের নিজস্ব ভাষা রয়েছে, নিজস্ব সংস্কৃতি রয়েছে এবং নিজস্ব ধর্ম রয়েছে। সেই আকারে কিন্তু তাদের যে একটা উৎসবের আমেজ, সেই উৎসবের আমেজ কিন্তু আমরা এখানে দেখেছি। এবং বলতে হবে যে এখানে আনুষ্ঠানিকতার অংশগুলো রয়েছে যে প্রত্যেকটি নৃগোষ্ঠীর পক্ষ থেকে একটি করে পরিবেশনা থাকবে, তারা তাদের গান নাচ এখানে মঞ্চায়িত করবেন। একই সাথে বলতে হবে যে তাদের জন্য বেশ কিছু স্টল রয়েছে, যে স্টলে তাদের যে নিজস্ব স্বকীয়তা এবং তাদের যে সংস্কৃতি সেগুলো তারা কিন্তু উপস্থাপন করার সুযোগ পাচ্ছেন। একই সাথে তাদের যে আলাদা রকম যে একটা ব্যবহার্য বিভিন্ন তৈজসপত্র রয়েছে, তাদের যে ফ্যাশন সচেতনতা রয়েছে, একই সাথে তাদের যে অলংকার এবং বিভিন্ন অনুষঙ্গ সেগুলোরও প্রকাশ কিন্তু তারা এখানে করতে পারছেন। আমি বেশ কয়েকজন নৃগোষ্ঠী সদস্যর সাথে কথা বলেছি, তারাও কিন্তু জানাচ্ছিলেন যে এই উৎসবটাকে তারা নিজের একটি উৎসব হিসেবে মনে করছেন। একই সাথে এই সমগ্র বাংলাদেশের যে নৃগোষ্ঠী সদস্যরা রয়েছেন তাদেরকে একত্রিতভাবে একীভূত করে সম্মিলিতভাবে তাদের যে সংস্কৃতি সেগুলোকে সংরক্ষণ করার চেষ্টা করা, একই সাথে তাদেরকে বিশ্বের মানচিত্রে পরিচয় করে দেওয়ার প্রত্যাশা কিন্তু তারা ব্যক্ত করেছেন। শওকত মঞ্জুর শান্ত, ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 এর খবর। বিশ্বকাপে প্রথম জয়ের দেখা পেতে কাল হাইতির বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। অনুশীলনে ফিরলেও এই ম্যাচও খেলবেন না নেইমার। একাদশে বেশ কিছু পরিবর্তন আনতে পারেন কোচ। বিপরীতে গ্রুপের তলানিতে থাকা হাইতি কাউন্টার অ্যাটাকে চমক দেওয়ার অপেক্ষায়। ফিলাডেলফিয়ায় শনিবার ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় ভোর 6:30টায়। যুক্তরাষ্ট্র থেকে আরও জানাচ্ছেন সহকর্মী মুজিনে বিন তারেক। গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার মিশনে নেইমারকে না পাওয়ার হতাশা নিয়ে হাইতির বিপক্ষে লড়তে হবে ব্রাজিলকে, যে কারণে নিউ জার্সি ছেড়ে মাগলাহেস ও রাফিনিয়াকে নিয়েও সতর্ক ব্রাজিল শিবির। ইবানেজের পরিবর্তে শুরুর একাদশে দেখা যেতে পারে দানিলোকে। তবে মরক্কোর বিপক্ষে হতাশ করলেও মাঝমাঠে কাসিমিরোর জায়গা পাকা। মাঝমাঠে লুকাস পাকেতার পরিবর্তে লুইস হেনরিককে নামিয়ে চমক দেখাতে পারেন কোচ কার্লো আনচেলত্তি। হাইতির বিপক্ষে বড় জয় পেতে 4-2-4 ফরমেশন বেছে নিতে পারেন এই ইতালিয়ান মাস্টারমাইন্ড। আর যে ছকে স্পটলাইট থাকবে আগের ম্যাচের গোলদাতা ভিনিসিয়াস জুনিয়রের দিকে। প্রথম ম্যাচের পারফরমেন্সে আমি সন্তুষ্ট নই, তাই হাইতির বিপক্ষে মূল ম্যাচে একাদশে পরিবর্তন আসবে। হাইতি শারীরিকভাবে অনেক শক্তিশালী এবং সুশৃঙ্খল রক্ষণ ভাগের দল। তাদের লম্বা সেন্ট্রাল ফরওয়ার্ড আমাদের জন্য বিপজ্জনক হতে পারে। দীর্ঘ 54 বছর পর বিশ্বকাপ খেলতে আসা হাইতি নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের কাছে হেরেছে 1-0 গোলে। পরাজয় সঙ্গী হলেও প্রতিপক্ষের গোল মুখে 15টি শট নিয়েছে তারা। আর ব্রাজিলের আক্রমণের সামনে ভরসা হতে পারেন ডিফেন্ডার হ্যানেস ডেলক্রোয়া। সেক্ষেত্রে বাস পার্কিং বা রক্ষণাত্মক কৌশলের সঙ্গে গতিময় কাউন্টার অ্যাটাকে ব্রাজিলকে চমকে দেওয়ার চেষ্টা থাকবে ক্যারিবিয়ান প্রতিনিধিদের। সি গ্রুপে 3 পয়েন্ট নিয়ে শীর্ষে স্কটল্যান্ড, মরক্কোর সমান 1 পয়েন্ট ব্রাজিলের। তলানিতে হাইতি, র্যাঙ্কিংয়েও সেলেসাওদের চেয়ে 81 ধাপ পিছিয়ে ক্যারিবিয়ান দেশটি। সবশেষ 1978 বিশ্বকাপে নিজেদের প্রথম 2 ম্যাচে জয় বঞ্চিত ছিল ব্রাজিল। এবার সে সংখ্যা কিছুটা কম। হাইতির বিপক্ষে কখনোই হারেনি সেলেসাওরা। 7-1 গোলের জয় যেমন আছে, 6-0 ব্যবধানের জয়ও আছে। তবে গ্রুপ চ্যাম্পিয়ন হতে হলে হাইতির বিপক্ষে জিততে হবে বড় ব্যবধানে। বিপরীতে নকআউট স্টেজে যেতে হলে জয়ের কোনো বিকল্প নেই হাইতির সামনে।
মুজরা বিন তারেক, যমুনা স্পোর্টস, যুক্তরাষ্ট্র। এদিকে ম্যাচ ভেন্যু ফিলাডেলফিয়ায় পৌঁছেছে ব্রাজিল টিম। হোটেলের বাইরে হাজার হাজার সমর্থকের ভিড়, সেলফি বন্দী হন রাফিনিয়া, মার্কুইনোসরা। তবে শহরের আলোচিত রকি মূর্তিকে নিয়ে স্থানীয়দের কুসংস্কারের ব্যাপারে বেশ সতর্ক সেলেসাওরা। কারণ চলতি বিশ্বকাপে ওই ভাস্কর্যের জার্সি পরানোর পর আইভরি কোস্টের কাছে হেরেছিল ইকুয়েডর। হাইতির বিপক্ষে ম্যাচের বাকি কিছু ঘন্টা মাঠে নামার অপেক্ষায় সেলেসাওরা। তার একদিন আগে ম্যাচ ভেন্যুর শহর ফিলাডেলফিয়ায় এসে পৌঁছায় 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। টিম হোটেলের বাইরে হাজার হাজার সমর্থক ভিড় করেন প্রিয় তারকাদের দেখতে। জার্সি গায়ে পতাকা হাতে ব্যান্ডের তালে তালে নেচে গেয়ে আনন্দ করতে থাকেন ভক্তরা। টিম বাস আসতেই উপস্থিত ভক্তদের ভিডিওতে বন্দী ব্রাজিল দল। চারিপাশে ছেয়ে যায় হলুদ রঙে। বাস থেকে নেমে সমর্থকদের হাত নেড়ে সাড়া দেন ফুটবলাররা। মার্কুইনোস, রাফিনিয়ারা সেলফি বন্দী হন ভক্তদের সাথে। ফিলাডেলফিয়া জুড়ে এখন ব্রাজিলিয়ানদের আধিপত্য। তবে দেশটির সমর্থকরা সতর্ক আলোচিত রকি মূর্তি নিয়েও। প্রায় 10 ফুট উচ্চতা আর 1300 পাউন্ডের ব্রোঞ্জের কাল্পনিক এক বক্সারের এই মূর্তিকে অনেকেই ভাবছেন অপয়া হিসেবে। স্থানীয়দের বিশ্বাস, ফিলাডেলফিয়ার বিখ্যাত রকি মূর্তিটি যদি কোনো সফরকারী দল জার্সি বা পতাকা দিয়ে সাজায় তবে শেষ পর্যন্ত ম্যাচে সেই দলই পরাজিত হয়। ইকুয়েডরের সমর্থকরা রকি মূর্তিকে দলের জার্সি পরানোর সাথে সাথে পতাকা দিয়েও সাজিয়েছিল। ফলাফলে দেখা যায় আইভরি কোস্টের কাছে 1-0 গোলের হার নিয়ে মাঠ ছাড়তে হয় দলটিকে। ইকুয়েডরের এমন ঘটনার পর নড়েচড়ে বসেছে ব্রাজিল সমর্থকরা। দেশটির গ্রিন অ্যান্ড ইয়েলো মুভমেন্ট নামক সমর্থক গোষ্ঠী ইনস্টাগ্রামে সতর্কবার্তা জারি করে লিখেছে, রকি মূর্তিকে ব্রাজিলের জার্সি পরানো নিষেধ। এমনকি এই ঘটনার পর অন্যান্য দলের সমর্থকরাও এই মূর্তি থেকে দূরে থাকাই মঙ্গল মনে করছেন। তবে রকি মূর্তিকে নিয়ে এই কুসংস্কার কাটুক না কাটুক, মাঠে ব্রাজিলের জয় দেখতেই মুখিয়ে এখন সেলেসাও সমর্থকরা। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস। এদিকে গ্রুপ সির অপর ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হবে মরক্কো। শনিবার ভোর 4টায় মাঠে নামবে দু দল। প্রথম ম্যাচে শক্তিশালী ব্রাজিলের বিপক্ষে 1-1 গোলে ড্র করেছে অ্যাটলাস লায়ন্সরা। এই ম্যাচেও ফেভারিট আফ্রিকান চ্যাম্পিয়নরা আক্রমণাত্মক ফুটবল, হাই প্রেসিং এবং দুর্দান্ত ডিফেন্স এই বিশ্বকাপেও দিচ্ছে ভিন্ন বার্তা। বিশেষ করে তরুণ মিডফিল্ডার আয়ুব বোয়াদ্দির পারফরমেন্স এক কথায় প্রশংসনীয়। আশরাফ হাকিমি, ব্রাহিম দিয়াজরাও আছেন দারুণ ছন্দে। অন্যদিকে স্কটল্যান্ড এবার ভালো দল নিয়ে বিশ্ব মঞ্চে এলেও মরক্কোর তুলনায় লড়াই কিছুটা পিছিয়ে দলটি। বাংলাদেশ সময় শনিবার ভোরে যুক্তরাষ্ট্রের জিলেট স্টেডিয়ামে হবে ম্যাচটি। লিওনেল মেসির আর্জেন্টিনাকে স্বাগত জানাতে প্রস্তুত ডালাসের এটিএন্ড স্টেডিয়াম। 22 জুন প্রায় 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সেখানে অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়বে আল বিসালেস্তেরা। এমনকি গ্রুপের শেষ ম্যাচে জর্ডানের বিপক্ষেও এই মাঠেই খেলবেন বর্তমান চ্যাম্পিয়নরা। ছাদ ঢাকা এই স্টেডিয়ামে দর্শক ধারণ ক্ষমতা প্রায় 1 লাখ। ডালাস থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী মুজনি বিন তারেক। ডালাসের এটিএনটি স্টেডিয়াম এবারের বিশ্বকাপের অন্যতম সুন্দর একটি ভেন্যু। আর এই মাঠেই 22 জুন আর্জেন্টিনা এবং অস্ট্রিয়া ম্যাচ অনুষ্ঠিত হবে। দর্শক, এই মুহূর্তে স্টেডিয়ামের ঠিক বাইরে দাঁড়িয়ে আছে। এখন সময় স্থানীয় সময় যুক্তরাষ্ট্রের সময় সন্ধ্যা বা বিকেল 5টা। আর এখনকার তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস। আর আর্জেন্টিনা অস্ট্রিয়া ম্যাচটি অনুষ্ঠিত হবে দুপুর 12টায়। যদিও এটি ছাদ ঢাকা স্টেডিয়াম, ফুটবলার বা সমর্থকদের জন্য খুব একটা ভোগান্তি হবে না, কিন্তু ম্যাচের আগে এবং পরে এখানে যারা সমর্থক, যারা দর্শক ম্যাচ দেখতে আসবেন তাদের জন্য কিন্তু ব্যাপক ভোগান্তি অপেক্ষা করছে। এই স্টেডিয়ামের আদ্যপান্ত জানাবো আজকে প্রতিবেদনে। অস্ট্রিয়ার পর জর্ডানের বিপক্ষেও এই মাঠেই লড়বে আর্জেন্টিনা। বিশ্বকাপে গ্রুপ পর্বের 5টি, রাউন্ড অফ 32 2টি, রাউন্ড অফ 16 ও সেমিফাইনালের 1টি করে ম্যাচ সহ মোট 9টি ম্যাচ অনুষ্ঠিত হবে ডালাস স্টেডিয়ামে, যা এবারের বিশ্বকাপে একক ভেন্যু হিসেবে সর্বোচ্চ। এনএফএল বা আমেরিকান ফুটবলের অন্যতম জনপ্রিয় দল ডালাস কাউবয়েজের হোম গ্রাউন্ড এটি। $1.3 বিলিয়ন ব্যয়ে নির্মিত এই স্টেডিয়ামে একসাথে প্রায় 1 লাখ মানুষ বসে খেলা দেখতে পারেন। স্টেডিয়ামের মাঝখানে স্থাপিত প্রায় 175 ফুট চওড়া জায়ান্ট স্ক্রিন দেবে গ্যালারির যে কোনো প্রান্ত থেকে প্রতিটি মুহূর্তের নিখুঁত রোমাঞ্চ। যুক্তরাষ্ট্রের উষ্ণতম শহরগুলোর মধ্যে অন্যতম এই ডালাস।
গরমের তীব্রতা থেকে স্বস্তি দিতে পুরো স্টেডিয়াম ঢাকা হয়েছে ছাদ দিয়ে, যা পুরোপুরি বন্ধ ও খুলতে সময় নেয় মাত্র 12 মিনিট। তবে এখানে শুধু ফুটবলই হয় না, সুপার বোল, কলেজ বাস্কেটবল, বিশ্বমানের বক্সিং ম্যাচও অনুষ্ঠিত হয় এই ডালাস স্টেডিয়ামে। পাশেই বেসবল মাঠ, গ্লোব লাইফ ফিল্ড, যা টেক্সাস রেঞ্জার্সের হোম ভেন্যু। সব মিলিয়ে দারুণ এক স্পোর্টস সিটি ডালাস। মুজরাবিন তারেক, যমুনা স্পোর্টস, ডালাস, যুক্তরাষ্ট্র। 21শে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদি আর নেই। দুপুরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 86 বছর। দীর্ঘদিন বার্ধক্যজনিত সমস্যা সহ নানা রোগে ভুগছিলেন তিনি। 16 জুন থেকে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। কবি আল মুজাহিদি একসময় দৈনিক ইত্তেফাকের সাহিত্য সম্পাদক ছিলেন। ছাত্রজীবনে রাজনীতির সঙ্গেও যুক্ত ছিলেন। 71-এর মুক্তিযুদ্ধেও নেন সক্রিয় অংশগ্রহণ। সাহিত্যে অসামান্য অবদানের জন্য 2003 সালের রাষ্ট্রীয় সম্মাননা 21শে পদক ছাড়াও জীবানন্দ দাশ একাডেমি পুরস্কার, কবি জসিমউদ্দিন একাডেমি পুরস্কার সহ বহু সম্মাননায় ভূষিত হয়েছেন তিনি। 60-এর দশকে মৃত্তিকা এবং কালের কবি হিসেবেই পরিচিত ছিলেন আল মুজাহিদি। পুলিশের উপর হামলা মামলায় গ্রেফতার হয়েছে অস্ত্র আর মাদকের গডফাদার হিসেবে পরিচিত অটো সজল। রাজধানীর ওয়ারি এবং গ্যান্ডারিয়ায় দীর্ঘদিন ধরে সক্রিয় অপরাধ চক্রটি। উদ্ধার করা হয়েছে পুলিশের লুণ্ঠিত অস্ত্র, গুলি এবং বিপুল পরিমাণ মাদকদ্রব্য। এদিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে ঢাকায় জোরদার করা হয়েছে নিরাপত্তা। কোনো শঙ্কা না থাকলেও পুলিশ সতর্ক বলে জানিয়েছে ডিএমপি। রাজধানীর ওয়ারি ও গ্যান্ডারিয়া এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র ও মাদকের গডফাদার অটো সজল সহ 4 জনকে গ্রেফতার করেছে ডিএমপি। এ সময় উদ্ধার করা হয়েছে 3টি অত্যাধুনিক টরাস পিস্তল, 77 রাউন্ড গুলি এবং বিপুল পরিমাণ মাদকদ্রব্য। ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ কমিশনার এস.এন. নজরুল ইসলাম জানান, গত 2 মার্চ ওয়ারিতে পুলিশের উপরে হামলার ঘটনায় গ্রেফতার করা হয় অটো সজল, বাপ্পি, হানিফ ও শামসুন্নাহারকে। 164 ধারা মোতাবেক পুলিশ বলছে উদ্ধার হওয়া অস্ত্রগুলো পুলিশের লুণ্ঠিত অস্ত্র হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে গ্যান্ডারিয়া থানায় এরই মধ্যে পৃথক 2টি মামলা দায়ের করা হয়েছে। অস্ত্রগুলো টরাস 2টা পিস্তল, এটা যে যাত্রাবাড়ির পিস্তল এইটা কিন্তু এখনো আমি বলি নাই, কারণ এইটা আমাদের ওই যে প্রত্যেকটা পিস্তলে একটা নাম্বার আছে। এই নাম্বারটা আমরা যেহেতু কালকে এটা উদ্ধার হয়েছে, আমরা আমাদের ওই যে লক শাখায় যারা অস্ত্র ইস্যু করে তাদেরকে দিব। তারা রেজিস্টার চেক করে বলতে পারবে যে এটা কোন থানা থেকে মিসিং হয়েছে বা কোন এলাকা থেকে মিসিং হয়েছে। এদিকে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী কেন্দ্র করে পুলিশ সদর দপ্তরের একটি বিশেষ চিঠিতে বলা হয়েছে, দেশের বিভিন্ন জেলায় দলটির নেতাকর্মীরা পতাকা উত্তোলন ও প্রতিষ্ঠা বার্ষিকীর ব্যানার নিয়ে প্রকাশ্যে মিছিল করতে পারে। এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষের আশঙ্কাও রয়েছে। এমন পরিস্থিতিতে প্রয়োজনীয় সতর্কতা ও নিরাপত্তামূলক ব্যবস্থা নিতে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয় চিঠিতে। এ বিষয়ে ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। 23শে জুন একটা দলের প্রতিষ্ঠা বার্ষিকী, তো আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছি। আমাদের পুলিশি যে কার্যক্রম, যে নিরাপত্তামূলক ব্যবস্থা, নগরবাসীকে নিরাপত্তা দেওয়ার জন্য বিগত দিনে যে ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে, সেই আলোকে আমরা নতুন করে পরিকল্পনা, নতুন করে নিরাপত্তা চেকপোস্ট এবং অপারেশন এটা আমাদের অব্যাহত আছে। রাজধানীতে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ডিএমপি। ধন্যবাদ আপনাদেরকে। মশিউর অনিক, যমুনা নিউজ, ঢাকা।